দেখছো দিছিলাম ওকে ফাইন লাকি সুপ্রিয় দর্শক আমি সিরাজুল ইসলাম আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এশিয়ান টেলিভিশনের টক শো লাইভ টেবিল টকে। আশা করি সবাই ভালো আছেন। দর্শক আজকের আলোচনার বিষয় পরিবর্তিত রাজনীতি এবং আমাদের নববর্ষ। আজকের আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন সিনিয়র সাংবাদিক লেখক ও বিশ্লেষক আব্দুল আওয়াল ঠাকুর রয়েছেন ঠাকুর ভাই, এবং আমাদের সাথে রয়েছেন কথা সাহিত্যিক মাহবুবা লাকি। মাহবুবা লাকি, আপনাকে এই স্টুডিওতে স্বাগত। দর্শক পরিচয় পর্বের পর আমরা আলোচনায় চলে যাচ্ছি। আলোচনায় যাবার আগে আপনাদের সবাইকে নববর্ষের বিশেষ করে এবারের নববর্ষের জন্য আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। ঠাকুর ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। বছর ঘুরে আমাদের মাঝে পহেলা বৈশাখ এসেছে নববর্ষ। প্রশ্ন হচ্ছে, এই যে বাংলা নববর্ষ, এটা আমাদের জাতীয় জীবনে আসলে এর গুরুত্বটা কোথায়? ধন্যবাদ। আপনার মাধ্যমে সম্মানিত দর্শক এবং বাঙালি জাতিসত্তার সাথে যারা আমরা পরিচিত, এই জাতিসত্তার উত্তরাধিকার এবং আমাদের সকল প্রজন্মকে নববর্ষের শুভেচ্ছা দিয়ে শুরু করছি। যে বিষয় নিয়ে আমরা আলোকপাত করতে চাচ্ছেন সেটা হচ্ছে আমাদের মূল সূত্র যদি আমরা খুঁজতে চাই, তাহলে একটা কথা এখানে বলে নেওয়া দরকার। এটি হচ্ছে জাতিভিত্তিক রাষ্ট্রের আলোচনা। উৎসব নিয়ে দুই ধরনের আলোচনা আমাদের সমাজে আছে, ধর্মীয় এবং জাতিভিত্তিক আলোচনা। আমরা যদি রাষ্ট্র জাতিভিত্তিক আলোচনা করছি, সেই আলোচনার ভিত্তিতেই এটা বলা যায় যে বাংলা নববর্ষ বলেছেন। আসলে নববর্ষ শব্দটা, এই বাংলা শব্দটা আমাদের ইংরেজরা অবদান বা ইংরেজরা দিয়েছেন, বা তারও আগে বলা যায় যে মোগলরা যখন এটা শুরু করেছেন তখন বাংলা নববর্ষ শব্দটা দিয়েছেন। আসলে আমাদের জাতিসত্তার পরিচয় এটা হলো, এটাই আমাদের নববর্ষ। কথাটা এই কারণে আমরা বলছি যে এই বর্ষটা শুরু হয়েছিল মূলত ফসলি সাল হিসাবে, এবং মূলত চালু করেছিলেন সম্রাট আকবর, এবং তখন বছর গণনা হতো হিজরি সাল হিসেবে। যেহেতু জাতীয়ভাবে হিজরি সালকে গণনা করা হতো, এই কারণে যে রাজস্ব উৎপাদনের জন্য তখন যে ঊষর পদ্ধতি ছিল, অর্থাৎ উৎপাদিত ফসলের 1/4 এই ফসলকে কেন্দ্র করেই মূলত সম্রাট আকবর এই ফসলি সালের শুরু করেছিলেন। এটা শুধু আমাদের এখানে শুরু করেছেন তা না, মোগল সাম্রাজ্যের, যেহেতু মোগলরাই একমাত্র ভারতকে ঐক্যবদ্ধ করেছিল, সুতরাং তাদের রাজস্ব আদায় এবং রাষ্ট্রীয় ব্যবস্থাকে একটা শৃঙ্খলার মধ্যে আনার জন্য বিভিন্ন অঞ্চলে এই ফসলি সালের শুরু করা হয়েছিল। সেই সূত্র ধরে আমাদের এখানে বাংলা বর্ষের সূচনা হয়। অর্থাৎ এই বাংলা অঞ্চলটা মিলে বাংলা বর্ষ সূচনা। শুধু বাংলা বলতে পারেন, আরও আছে বাংলা ভাষাভাষী অঞ্চল, বাংলা যাদের মাধ্যমে বাংলাকে যোগাযোগের মাধ্যম, ভাষার মাধ্যম হিসেবে যাদেরকে যোগাযোগ, সুবে বাংলা, মোগল আমলের যে সুবে বাংলার ম্যাপটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পারি এই সুবে বাংলাটাকে আমরা মূলত এই বাংলা ফসলি সালের আওতাভুক্ত বলে ধরে নিতে পারি। সবটাই ইতিহাস নির্ভরভাবে বলা যাবে না, কারণ বিচ্ছিন্নতা অনেকখানি রয়েছে। এটা একটা। আর একটা জিনিস আমরা বলতে পারি, দেখেন ইংরেজদের যে আমরা নববর্ষ, যেটাকে ইংরেজি নববর্ষ বলে, তখন আমরা বলি ইংরেজি নববর্ষ বলি না, তখন আমরা বলি নিউ ইয়ার্স। তার মানে হচ্ছে ইংরেজরা যেহেতু বিশ্বের বিভিন্ন অঞ্চলে একটা ঔপনিবেশিক শাসন তাই শুরু করেছিল, তখন ওটা বলতে আমাদের কাছে একটু অন্যরকম লাগে। কিন্তু আসলে নববর্ষ বিষয়টাকে যদি আমরা আনি, তাহলে আমাদের যেটা জাতীয় চিন্তা, একটা বাৎসরিক হিসেব নিকাশের চিন্তা, একটা বছর থেকে আরেকটা বছরে আমরা যে গেলাম, কি পেলাম কি দিলাম, কোনটা অর্জন কোনটা বর্জন। যেমন এবারে আপনি যে কথাটা বলছেন, আমরা মঙ্গল শোভাযাত্রা থেকে শুরু করে আমরা একটা নতুন অভিধায়িত করতেছি নববর্ষ। এর কারণটা কি? নববর্ষটাকে আমরা দেখতে চাই আমাদের চিন্তা চেতনা, মন মানসিকতা, এটার মধ্য দিয়ে অনেক অস্ফুট বেদনার কথা অনেকে বলেন, অনেকে চেতনার কথা বলেন, কিন্তু সব কিছু মিলে এটি হচ্ছে একটি জাতিসত্তার সম্মিলনের বহিঃপ্রকাশ। এখানে আরও অনেকগুলো কথা আসে, যেমন আমরা যে এই শোভাযাত্রার কথা বলি, মঙ্গল যাত্রার কথা বলি, তা নিয়ে বিতর্ক করি। আসলে কিন্তু নববর্ষ এবং শোভাযাত্রা এই দুটো এক বিষয় নয়। নববর্ষ যখন শুরু হয়েছে, বাংলা বর্ষ যখন শুরু হয়েছে, তখন কিন্তু এই শোভাযাত্রা, মঙ্গলযাত্রা, শুভযাত্রা এগুলোর কোনো, এটা শুরু করেছে ইংরেজদেরকে অভিনন্দন জানানোর মধ্য দিয়ে। শোভাযাত্রা শব্দটার যে ধারণা, এই ধারণাটা এবং মিছিলগুলো মূলত ইংরেজদেরকে অভিনন্দন জানানোর বিজয়ের মধ্য দিয়ে শুরু, সেখান থেকে এটাকে আরো পরিবর্তিত রূপ। তার মানে কি যে নবাব সিরাজউদ্দৌলার
না, এটা আরো পরের, তারও আগের কাহিনী। তাহলে তার মানে ইস্ট ইন্ডিয়ার মাধ্যমে ভারতবর্ষে যে ইংরেজদের শাসনের যাত্রা শুরু হলো, তাদেরকে তখন শোভাযাত্রার মাধ্যমে না, সেই সময় আরো পরে হয়েছে। আমি সেটা বিশ্বযুদ্ধকালীন আমার সেই আলোচনার মধ্যে ওইটা আরো লম্বা হবে আলোচনা। তবে আমি শুরুটা যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের বাংলা সালটা শুরু হয়েছিল তারিক-ই ইলাহি, অর্থাৎ সম্রাট আকবরের যে তারিক-ই ইলাহি ছিলেন, সেই তারিক-ই ইলাহি থেকে পরিবর্তিত হয়ে বাংলা নববর্ষ হিসেবে এসছে ফসলি সাল হিসাবে। এই ফসল কথাটার সাথে মূল হলো কৃষি। কৃষির সাথে যদি আপনি যুক্ত করেন তাহলে আমাদের এই অঞ্চলে যে সিন্ধু সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতা, আদি সভ্যতা, যে সভ্যতার সাথে আর্য সভ্যতার সংঘাত হয়েছিল, তাহলে সেই সভ্যতার সাথেও কিন্তু কৃষি সম্পর্কিত আছে। নববর্ষটা হচ্ছে কৃষি, কৃষ্টি, কৃষক, আমাদের দৃষ্টিভঙ্গি, এটার সাথে মিলে একটা ঐক্যতান রয়েছে। এখন এটার ব্যাখ্যা, বিশ্লেষণ, দৃষ্টিভঙ্গি কে কীভাবে দেখবেন, কেউ ধুতিতে দেখেন, কেউ পাঞ্জাবিতে দেখেন, কেউ শাড়িতে দেখেন, কেউ হাতা কাটাতে দেখেন। এই দেখাটা হলো যার যার নিজের, কিন্তু এর সাথে অনেকটা মিশে। যেমন আমরা ইংরেজি নববর্ষ যখন পালন করি তখন আমরা মনে করি যে একটা উচ্ছৃঙ্খলতা, একটা ভিন্ন রকম জীবনযাপনের নববর্ষ, কিন্তু এটার সাথেও কিন্তু ইউরোপের নববর্ষ পালনের সাথে আমাদের কোনো দৃষ্টিভঙ্গিগত মিল নেই। নববর্ষটা আসলে একটা সুনির্দিষ্ট কোনো বিধিবদ্ধ যে নিয়ম আছে তা না, কিন্তু এটার মধ্যে একটা চেতনা আছে। যেমন আজকে ধরেন বাংলাদেশের মানুষ যদি সারা বিশ্বের রাষ্ট্র শাসন করত, তাহলে একসময় সারা বিশ্বে বাংলা নববর্ষ পালিত হতো, মনে হতো এটা বিশ্ব দিবস। তারপরেও যে তা না, জাতিসংঘ আমাদের স্বীকার করেছে, আমরা ভাষার জন্য প্রাণ দিয়েছি, বাংলা আমাদের ভাষা, এই দিন আমাদের। সারা বিশ্বে বহু বাংলা ভাষাভাষী মানুষ আছেন যারা আজকে হয়তো উৎসব করেন, আনন্দ করেন, কেউ পান্তাভাত অনুষ্ঠান করে খান। কৃষকের পান্তাভাত এখন শহরে এসে হাজার হাজার টাকা হয়েছে, কৃষক তো ইলিশ মাছ চোখে দেখে না, শহরে লাখ লাখ টাকা দামে ইলিশ মাছ বিক্রি হয়। তো এই জিনিসগুলো কিন্তু আসলে হচ্ছে কি, কৃষক যে পান্তাভাতটা খান, এই কথাটাই কিন্তু আপনি দেখবেন যে আমাদের নববর্ষ মধ্যে গুরুত্বপূর্ণ। কৃষক পান্তাভাতটা কখন খান? কৃষক যখন হাল বইতে থাকেন, ঘুম থেকে উঠে সূর্য উদয়ের আগে যখন তিনি মাঠে যান, তখন তিনি তার পোটলায় করে এই পান্তা ভাত, পোড়ামরিচ আর পেঁয়াজ নিয়ে যান। তো এই ভাতটা তিনি খান তখন যখন একাংশ কৃষক কৃষি শেষ করেন, কাজ শেষ হয়, এসে গাছের ছায়ায় বসেন। একদিকে গরু বিশ্রাম নেয়, আর একদিকে তিনি বিশ্রাম নেন, এবং তার মাঝে খান। এই যে তার সেই পান্তা ভাত আপনি শহরে খাচ্ছেন লাখ লাখ টাকা খরচ করে, মানে একেবারে একটা হইহুল্লোড় করে আনুষ্ঠানিকভাবে, এতে কোনো দোষের আমি দেখি না, কিন্তু কালচারটা পরিবর্তন হয়েছে। আপনি যদি পান্তাভাতই খেতে চান তাহলে পোড়ামরিচ আর পেঁয়াজ দিয়ে খান। ঠিক আছে ঠাকুর ভাই, আপনার আলোচনা থেকে বেশ অনেকগুলো দিক, অনেকগুলো কথা, অনেকগুলো বিষয় বেরিয়ে এসেছে। তার ভিতরে একটা বিষয় পরিষ্কার যে এই যে আমার আজকের যে নববর্ষ, আজকের যে পহেলা বৈশাখকে কেন্দ্র করে উচ্ছ্বাস, আনন্দ, এত এত অনুষ্ঠান, গান, শোভাযাত্রা, আনন্দযাত্রা যাই বলি, আনন্দ শোভাযাত্রা যাই বলি, এত কিছুর সাথে জড়িত আছে। এর সাথে একটা চেতনা আছে, এর সাথে কৃষির সম্পর্ক আছে, বাংলা অঞ্চলের সম্পর্ক আছে, ফসলের সম্পর্ক আছে, কৃষকের সম্পর্ক আছে, তারপরে গণমানুষের সম্পর্ক আছে, গণমানুষের সম্পর্ক ছিল। এইখান থেকে আমি মাহবুবা লাকি আপনার কাছে আসতে চাই, এই যে গণমানুষের সম্পর্কের প্রশ্ন নববর্ষের সাথে এখন সেটা কতটুকু আছে। এখন একটা বিষয় আমি আপনার কাছে একটু তুলে ধরি, আপনি বলবেন আপনার মতো করে। সেটা হচ্ছে যে এখন শহরে যে নববর্ষ হচ্ছে, এই যে মঙ্গল শোভাযাত্রা, আজকের দিনের আনন্দ শোভাযাত্রা বা আরও আগের আনন্দ শোভাযাত্রা সময়ের পরিক্রমায় এক এক সময় এক এক নাম ধারণ করছে, কিন্তু একটা বিষয় পরিষ্কার যে একটা কর্পোরেট কালচার, কিন্তু একটা কর্পোরেট সংস্কৃতি, তাকে বাংলায় কি বলবো আমি ঠিক বুঝতে পারছি না, কর্পোরেট কালচারই বললাম। ঠাকুর ভাই যেটা বলেছেন, গণমানুষের সংস্কৃতি থেকে এই কর্পোরেট কালচারে পরিণত হয়েছে শহুরে কালচার। বাসরে করে পান্তা ইলিশ খাচ্ছে, কিন্তু এই পহেলা বৈশাখে গ্রামের সাধারণ মানুষ কি পান্তা ইলিশ খেত? এটাও একটা ব্যাপার আছে। তো সব কিছু মিলে নববর্ষের যে মূল চেতনা, যে শুরুটা, তা কি আজকে আছে বা কেন নেই, থাকলো না কেন, এবং এটাকে আমরা কোথায় নিয়ে গেলাম, কি হারালাম, কি পেলাম, সব কিছু মিলে যদি একটু বলেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি প্রশ্ন করার জন্য। আমি আমার শ্রদ্ধেয় গুণীজন অনেক তথ্য দিয়েছেন, আর আমি সেই মাটির কাছ থেকে যদি আসতে চাই, সেই পহেলা নববর্ষ কিংবা পহেলা বৈশাখ নববর্ষ, যেটাকে আমরা কিন্তু এটাকে প্রথমে পহেলা বৈশাখ হিসেবে আমরা সবসময় ধারণ করেছি, মেনে নিয়েছি। তো সেই পহেলা বৈশাখ মানে কি ছিল, যে গ্রাম থেকে কিন্তু এটি উঠে আসছে, সেই কৃষক, প্রান্তিক কৃষকদের মাধ্যমে প্রান্তিক
অশিক্ষিত যে চাষাভূষা, যে গ্রামের যে বাজার, যারা ছোট ছোট জায়গায় যারা বাজার করতো, দোকান দিত ছোট ছোট খুপড়ি ঘরে, সেই দোকানে সারা বছর যে কেনা বেচা যা হতো, অনেকে বাকি নিত, অনেকে তো বছরে সেই বাকির যে ইয়াটা যে তারা তুলতে পারছে না। তো আমি যেটা দেখেছি প্র্যাকটিক্যালি, যে আমার দাদা বাড়িতে তো যে বাজার ছিল, সে বাজারে ওই সারা বছর শেষে তারা এই দেনাটা ওঠানোর জন্য এই পহেলা বৈশাখটাকে তারা হালখাতা হিসেবে নিয়ে নিচ্ছে। হ্যাঁ, নতুন খাতা খোলা, হ্যাঁ নতুন খাতা হিসাবে নতুন খাতা খোলা হচ্ছে। এবং ওই দিনটায় আপনার প্রধান খাবার ছিল কি লুচি, রসগোল্লা, সামান্য মিষ্টি জাতীয় কিছু, আর ঘরে ঘরে হতো পান্তা ভাত, কাঁচামরিচ, পেঁয়াজ, যেটা উনি বললেন ঠাকুর ভাই বললেন যেটা। হ্যাঁ, যেটা তো এই যে মানে হালখাতা থেকে পহেলা বৈশাখটাই কিন্তু শুরু। এবং পহেলা বৈশাখের মূলত গুরুত্ব ছিল আমার কাছে যেটা মনে হয়েছে, যে সেই ওইখানেই হালখাতা থেকেই পহেলা বৈশাখের সেই জিনিসটা কিন্তু আস্তে আস্তে ওই গরিবের থলি থেকে সেটা প্রাধান্য ক্রমে শহরের ধনীর থলিতে চলে আসলো। কিভাবে আসলো, যদি আমরা একটু পিছনের দিকে ফিরে যাই, তো এই যে ধুতি পাঞ্জাবি কারা পরেছে, এটা কিন্তু হিন্দু কালচার থেকে এসেছে। হিন্দুরাই এটা পরতেন এবং এটা তাদেরই পোশাক। তো এটা ক্রম পর্যায়ে কিন্তু সভ্যতার বিবর্তনে এই ধুতি পাঞ্জাবি এখন এসে পহেলা বৈশাখে এসে কিন্তু প্রাধান্য পেয়েছে, এবং এটা বিভিন্ন রং বেরঙের পোশাকে শহরে চলে এসছে। এখন আপনি গ্রামের দিকে যান, গ্রামে সেই হালখাতা নেই। গ্রামে পহেলা বৈশাখ কোথা দিয়ে যাচ্ছে এটা কেউ বলতে পারবে না, কেউই নেই। এবং সেই বাজারগুলোতে যদি যান, সেখানে আপনি দেখবেন যে না, এই ধরনের আর কোনো আয়োজন নেই। অথচ আমরা সারা বছর কিন্তু শহরে থাকলেও ওই হালখাতার আগেই আমাদেরকে বাড়িতে যেতে হতো, আমাদের বাবা চাচারা নিয়ে যেতেন যে ওই হালখাতাতে আমাদের সবাইকে যেতে হবে, এবং একটা ঈদের মতন একটা আনন্দ একটা ছিল। আর কি হতো, ওই বৈশাখকে উপলক্ষ করে যে হ্যাঁ যে মৃৎশিল্পগুলো, মাটির যে সেখানে কিন্তু অত উন্নত কোনো জিনিস ছিল না, কিংবা ওই ধরনের চুরি পিঠা, বেদেদের যে দল ছিল, বেদেরা যে ঘাটে নৌকা বেঁধে রাখতো, ওদেরই পসরাগুলো একটা মাঠে চলে আসতো, মাটির কিছু জিনিসপত্র চলে আসতো, একটু আপনার কি বলে চরকি যেটা ছিল, চরকি, এই যে এই ধরনের যেগুলো মানে এটা ছিল একদমই সেই প্রান্তিক চাষাভূষা এবং প্রান্তিক আপনার গ্রাম থেকে আসা। কিন্তু এই সভ্যতাটা কিন্তু শহরের সভ্যতা না, কিন্তু সেটা এখন শহরে এসে প্রাধান্য বিস্তার করেছে, আর সেখান থেকে বিলুপ্ত হয়ে গেছে। বিলুপ্ত হওয়ার পিছনে যেটা হচ্ছে যে আমরা সেই আদিকালের যে পহেলা বৈশাখ, কিংবা আমি নববর্ষ বলছি না কিন্তু একবার, আমি পহেলা বৈশাখ বলছি। হ্যাঁ, কেন বলছি যে এই পহেলা বৈশাখটাই ছিল, নববর্ষ ছিল না। নববর্ষ হচ্ছে শহরের নাম। তো সেই অরিজিনাল এবং বাস্তবিক যে পহেলা বৈশাখ, সেটা কিন্তু ওখানেই মারা গেছে। মারা যে এখন যেটা চলে আসছে, এখন অতি আদিক্ষেতা, এখন পান্থাবাদ, যেটাকে ওই যে উনি বললেন যে টাকা দিয়ে কিনে খাচ্ছে, কিন্তু এটা টাকা দিয়ে কিনে খেত না, এটা গ্রামের ঘরে ঘরে হতো, গ্রামের ঘরে ঘরে হতো, এবং এটা কিন্তু গরিবদের খাবার ছিল। শুধু বৈশাখে যে পান্তাভাত খেত তা না, মানুষ রাত্রে ভাত রান্না করে রেখে ওই রাত্রে খাবারের পর ওই ভাতটা পান্তাভাতটা মানে এটা জীবন ধারণের একটা সঠিক পন্থা ছিল, এবং জীবিকার বলা যায় যে একটা অংশ ছিল, প্রধান অংশ ছিল গ্রামের মানুষের। আমরাও ছোটবেলায় দেখেছি গ্রামের মানুষের, যে আমি নিজেও গ্রামে থেকেছি, ছোটবেলায় দেখেছি যে ধরুন যে রাতের বেলায় ভাত রান্না করলো, খাওয়া দাওয়া করলো, তার একটা অংশ থেকে গেল, এবং ওটা রাতের বেলা রান্না করাও হতো বেশি, যাতে সকালে না রান্না করতে পান্তা ভাতটা থাকবে, সেই পান্তা ভাতের সাথে রাতের বেলা রান্না করে কিছু তরকারি, ঝাল, পেঁয়াজ, তরকারি না থাকলেও দেশের যেমন গুড়টা ছিল, ঘরে ঘরে গুড় ছিল, নারকেল ছিল, কাঁচা মরিচ কিংবা একটা শুকনা মরিচ, ছাই মানে লাকড়ি চুলা থেকে ছাই তুলে সেই ছার ভিতরে শুকনা মরিচটাকে গোড় দিয়ে পুড়িয়ে ওটে দিয়ে খাওয়া হতো। তেলে ভাজা শুকনা মরিচ ছিল না। তো এই যে পহেলা বৈশাখের যে মূল আমরা যেটা বলি যে আমাদের সেই যে প্রাণ এবং পহেলা বৈশাখের যে মূল, সেগুলো কিন্তু নেই। সেগুলো চলে আসলে এখন শহরে এসে বাসনে এসে হাজার রকমের তরকারি, হাজার রকমের আইটেম। তো ওইটা আমার কাছে মনে হয় যে সেই বৈশাখটাকে ম্লান করা হয়েছে। জি, আমরা আরো শুনবো। আমরা আলোচনা হচ্ছে আমাদের নববর্ষ নিয়ে। আব্দুল আওয়াল ঠাকুর, আমরা আলোচনা করছিলাম এই যে নববর্ষ, পহেলা বৈশাখ আমরা যাই বলি না কেন, এর সাথে এখন যে সংস্কৃতি, এখন যে আনন্দ উচ্ছ্বাস এবং বিভিন্ন আনুষ্ঠানিকতা যুক্ত করা হয়েছে, এর সাথে
একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে ফেলা হয়েছে এবং এটাই এখন আমাদের এই জাতিসত্তার সাথে একদম সম্পৃক্ত করে ফেলা হয়েছে। এটাকেই পরিচিত করে তোলা হয়েছে এমনভাবে যে পান্তা ইলিশ না খেলে পহেলা বৈশাখ হয় না, নববর্ষ হয় না। আসলে কি জনমানুষের এটি ছিল? এই যে কর্পোরেট কালচার, এই শহুরে আধুনিক এই নববর্ষ আমরা চালু করে কি পেলাম এবং আমরা কি দিলাম, কতটা গণমুখী করতে পারলাম এই সংস্কৃতিকে, এই উচ্ছ্বাসকে, এই আনন্দকে, এই অনুষ্ঠানকে? খুব সহজভাবে যদি কথাটাকে আলোচনা করি তাহলে আপনাকে একটি পরিচিত উদাহরণ থেকে দেই, যেটি হচ্ছে রবীন্দ্রনাথের জুতা আবিষ্কার। জুতাটা আবিষ্কার করলেন মুচি, কিন্তু মন্ত্রী প্রশ্ন করলেন ও বেটা জানিল কি করে? জানার কথা তো মন্ত্রী সাহেবের, যত জ্ঞান মন্ত্রী সাহেবের থাকা দরকার, মুচি জুতার কথা জানবে সেটা রাজার কাজে লাগবে, এটা তো হতে পারে না। যে কর্পোরেট প্রশ্নটা আপনি তুলেছেন, আপনি দেখেন নববর্ষ বলেন, ঈদ বলেন, আমাদের প্রাত্যহিক জীবনের কথা বলেন, এর সাথে কিন্তু একটা সাংঘাতিকভাবে অর্থনৈতিক বিত্ত ব্যাসাদের সম্পর্ক হয়ে গেছে ভীষণভাবে। আপনি সহজভাবে যদি নেন তাহলে গ্রামের পান্তাভাতের মধ্যে একটা অর্থনৈতিক সাশ্রয় আছে। সাশ্রয়টা কি? জ্বালানি লাগে না, সন্ধ্যা রাতে যখন ভাত রান্না করে তার সাথে দুটো চাল বেশি দেয়, সেই চালটা পানি দিয়ে রাখে, কিনতে হয় না। সেই চালটা সকালবেলা পান্তা ভাতে খায়, তরকারির জন্য নতুন করে কোনো জাল দিতে হয় না। রাতের ডাল কিছুটা রেখে দিলাম, মরিচ গাছে আছে, অর্থাৎ সাশ্রয় হলো আমার আগুন লাগছে না, সময় ঘন্টা বেঁচে যাচ্ছে, কাঠখড়ি লাগছে না, কাঠখড়ি লাগছে না, আমার শ্রম ব্যয় হচ্ছে না, আমি এইটাকে অন্য কাজে ব্যয় করছি। এটা হচ্ছে অর্থনৈতিকভাবে আপনি সাশ্রয় করছেন। সেই সাশ্রয়ী অর্থনীতিটা আপনার কাছে একটি বোঝা অর্থনীতি এবং লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আয়ের একটা ব্যবসা হলো কি? আপনি রমনায় একটা স্টল নিচ্ছেন, তার দাম কত? এক মুষ্টি পান্তা ভাত আপনি যে খাচ্ছেন তার দাম কত? এই দামটা কে দিচ্ছে? যে ব্যক্তি শখ করে তার বন্ধু নিয়ে অথবা তিনি নিজে খাচ্ছেন, এই টাকাটা কোথায় যাচ্ছে? মাছ ব্যবসায়ীর পকেটে যাচ্ছে, চোরা কারবারির পকেটে যাচ্ছে, অবৈধ ব্যবসায়ীর পকেটে যাচ্ছে, এবং একদল চাঁদাবাজি এটাকে ঘিরে গড়ে উঠেছে। এবং এটাকে ঘিরে তো এক ধরনের মজুদদারি চলছে। অর্থাৎ এই ইলিশ মাছটা আপনাকে না দিয়ে সে আটকে রাখছে, জি, ওই নববর্ষে সে বিক্রি করবে অনেক বেশি দামে, অনেক বেশি দামে। এই যে সাধারণ মানুষকে বঞ্চিত করার একটা মজুদদারি, ফরিয়াগিরি, এবং যে কথাটা আপনি বলতে চাচ্ছেন বা বলছেন, আপনি আজকে বাজারে গিয়ে যেমন লাক্সের পণ্য কিনতে চান, তখন আপনি মনে হবে যে সাবানের মধ্যে কোনটা কিনি, দোকানদার আপনাকে লাক্স ধরাই দেবে। শ্যাম্পুর মধ্যে কি কিনবেন, ওই একই কোম্পানিতে, কারণ ওইটা তার বিক্রি করলে লাভ, বা কম্পিটিটিভ মার্কেটে যে টিকে আছে। বাংলাদেশের এই পহেলা বৈশাখ বা নববর্ষটাও কিন্তু সেরকম একটা লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে। শুধু যে একটা হয়েছে তা না, এই লাভজনক ব্যবসা ঈদে হয়েছে। কতজন রোজা থাকে জানি না, কিন্তু ঈদের মার্কেটিংয়ের খরচ কত? বাংলা একাডেমির বইয়ের মেলায় যান, কত লক্ষ টাকার বই বিক্রি হয়, কিন্তু এই বইগুলো কাদের তৈরি করা? এই বই থেকে আপনি কি হিসাব করতে পারেন? নিজে একজন লেখক সাহিত্যিক হিসাবে বলতে পারেন, গত 53 বছরে একজন হুমায়ুন আহমেদের বাইরে আরেকজন লেখকের বই আপনি পড়েছেন বা কোট করতে পারেন এমন একটা লেখা আপনি বলতে পারেন? আজও আপনাকে রবীন্দ্রনাথের কাছে যেতে হয়, আজও নজরুলের কাছে যেতে হয়, আজও জীবনানন্দ দাশের কাছে যেতে হয়, আজও ফটুকের কাছে যেতে হয়। তাহলে আপনি যে লিখছেন, এই যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বই ছাপছেন, বিক্রি করছেন, মেলা করছেন, আড্ডা করছেন, বাংলাদেশের সমাজে বা বুদ্ধিজীবী মহলে তার বিনিময়ে কি দিচ্ছেন? আজকে যে কথাটা, এই উদাহরণটা আপনাকে বলতে চাই, এই যে মেলাটা আপনার পহেলা বৈশাখ উপলক্ষে আমরা করলাম, সারা শহর বন্ধ করে দিয়ে, গভীর রাত থেকে ঢাকা শহর বন্ধ করে দিয়ে আমরা উৎসব করলাম। এই উৎসব থেকে আমাদের সন্তানদের বা আমাদের অর্থনীতিতে প্রাপ্তিটা কি? আমাদের সামনে বাণীটা কি? আমরা কি বার্তা বহন করলাম? আমরা কি এমন কোনো বার্তা গ্রহণ করেছি যা আমাদের জাতিসত্তার জন্য খুব জরুরি? আমরা এবারে বলছি ফেসিবাদ বিরোধী, একথাও নিয়ে বিতর্ক উঠেছে। তাহলে নববর্ষের সাথে ফেসিবাদ শব্দটা যখন আপনি যুক্ত করছেন, তখন এটাকে পলিটিক্যালাইজ করছেন। জি, আমরা ওই দিকে একটু আসবো ঠাকুর ভাই। আমি তার আগে আর একটু আলোচনা করে আসতে চাই। মাহবুবা লাকি, আপনার কাছে আর একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে ঠাকুর ভাই যে কথা বললেন বা আমার আলোচনা থেকে যেটুকু উঠে এসেছিল, সেই তার রেশ এটা যে এই যে পহেলা বৈশাখকে কেন্দ্র করে শহর কেন্দ্রিক যে এখন যে চর্চিত সংস্কৃতি,
সেটা হচ্ছে পান্তা ইলিশ, এবং এই দিনকে ঘিরে বিশেষ বিশেষ কিছু কাপড় চোপড়, শাড়ি ইত্যাদি ইত্যাদি, বা আরও নানা রকমের অঙ্গসজ্জার বিভিন্ন উপকরণ ইত্যাদি ইত্যাদি। এই যে এইগুলো এই শহুরে সংস্কৃতি চর্চার কারণে গরিবের উপর কি বিশেষ কোনো চাপ বেড়েছে বলে মনে হয় আপনার? এমন কি হয় না যে ধরুন যে ইলিশের দাম 3000 টাকা কেজি, যেটা ধনীর পক্ষে কিনে খাওয়া খুবই সহজ, কিন্তু গরিবের জন্য সেই ইলিশ 500 টাকা কিনে খাওয়া কিন্তু মুশকিল। অথচ পহেলা বৈশাখে তারও সন্তান আছে, তার পরিবেশ, তার সংস্কৃতিকে ছুঁয়ে যায় সেই সন্তানকে, সেই সন্তান বা তার স্ত্রী বা তার পরিবারের লোকজন তার উপরে চাপ সৃষ্টি করে। এগুলো আমাদেরও প্রয়োজন। এরকম কি একটা অবস্থা তৈরি হয়েছে? কি মনে হয় আপনার? ধন্যবাদ। আমি এই প্রশ্নটা তো নিজের থেকে বলতাম, আপনি না আমাকে করলেও, যে আমি যেটা মনে করি যে এই যে পহেলা বৈশাখ আমার সভ্যতা এবং জাতির জন্য কিংবা আমার ভবিষ্যতের জন্য কি এনে দিচ্ছে। হ্যাঁ, যেটা একটা সুন্দর কোটেশন বলেছেন যে পহেলা বৈশাখকে উপলক্ষ করে পান্তা ইলিশের সাথে যে উচ্চ দামের যে ইলিশ মাছ, এখানে কিছু পোশাকের রংবাহারি কিছু ব্যবসা বেড়েছে, অর্থনৈতিক দিকে কিছুটা সাশ্রয়, কিছুটা না বেশ সাশ্রয়ের একটা পথ আছে এখানে। তো আমি যে প্রান্তিক জায়গা থেকে, যেখান থেকে আমার জন্ম হয়েছে, যে পহেলা বৈশাখটাকে যারা জন্ম দিল, যারা ধারণ করলো, যারা এটাকে লালন করলো, যারা এটাকে আজকে যে সভ্যতায় শহরে এসে সে মানে সেজে আছে, তো এই স্বাস্থ্য শহরের মানুষের জন্য না, এই স্বাস্থ্যটা তো হওয়া উচিত ছিল আমার সেই প্রান্তিক মানুষগুলোকে নিয়ে, যারা এটাকে ধারণ করেছে, যারা এটাকে পরম্পরায়, বংশ পরম্পরায়, সময়ের পরম্পরায় যারা এটাকে এগিয়ে নিয়ে এসছে। তো সেই হালকাতা পহেলা বৈশাখ, সেই পান্তা গরিবের খাবার, যেখানে মানে আমাদের সাশ্রয়ের বিরাট একটা ছিল। ভদ্রলোক উনি যেটা বললেন যে সকালবেলা উঠে সেখানে রান্নার একটা ঝামেলা ছিল না, লাকড়ির সাশ্রয় ছিল, তরিতরকারি সাশ্রয় ছিল, তো সেই সাশ্রয়, সময়ের সাশ্রয় ছিল। তো সেই সাশ্রয়ের জায়গাটা, তো তারা কেন সাশ্রয় করতো? এটা তাদের অর্থনৈতিক অবক্ষয় ছিল, তাদের দারিদ্রতা ছিল, তাদের দুর্বলতা ছিল, সে কারণে। তো সেই পহেলা বৈশাখ এবং যে পান্তা ইলিশ কিন্তু সেই আমার প্রান্তিক গ্রাম থেকে উঠে এসছে, সে আমার চাষাবাদের মাঠ থেকে উঠে এসছে। তো তাই যদি উঠে এসে সে যদি শহরের দোলনায় এসে দোলে, তাহলে আমরা কেন তাদেরকে বাদ দিচ্ছি এবং কেন তারা এর ছোঁয়া পাচ্ছে না? এই যে শহরে এত আয়োজন করে, নাম দিয়ে শিল্পকলা বলেন, শিশু একাডেমি বলেন, বিভিন্ন সংস্থায় বিশাল র্যালি, এই যে র্যালিতে যে টাকা খরচ হচ্ছে, এই র্যালিতে যে সাজ সরঞ্জাম দেওয়া হচ্ছে, আমি মনে করি এটা কেন এইগুলো না করে সেই প্রান্তিকদের মাঝে কেন দেওয়া হয় না? একটা ইলিশ, হ্যাঁ তারা খেতে পারছে, আর ওই প্রান্তিক চাষিদের গ্রামে যারা আছে তারা কিন্তু শুনছেই শুধু যে ইলিশ দিয়ে পান্তা ভাত খেতে হয়, তারা কিন্তু এটা চোখেও দেখছে না। তাহলে আমাদের যে সভ্যতা, এই সভ্যতাটা কোথায় গিয়ে দাঁড়ালো? আমরা তো তাদেরকে সেই প্রান্তিকগুলোকেই মেরে ফেললাম, তাদের ঘাড়ে পাড়া দিয়ে, তাদেরকে আমরা কবর দিয়ে আমরা নিজেরা শাহানশাহর মতন বসবাস করছি, সেটা তো হবে না। আমি মনে করি যে এইটাকে গ্রাম পর্যায়ে, সে প্রান্তিক পর্যায়ে পহেলা বৈশাখটাকে পালন করা উচিত। এই পহেলা বৈশাখ শুধু শহর কেন্দ্রিক না, বড়লোক ধনীদের জন্য না, যারা অর্থশালী তাদের জন্য না, যারা বিত্তবান তাদের জন্য না। আমি মনে করি স্বল্প পরিসরে হলো প্রত্যেক জেলা উপজেলা থেকে এটা একটা পদক্ষেপ নেওয়া উচিত, এবং এটা সেই কালচার, সেই আমি গ্রামের সেই হালকাতার কথাই বলবো, সেই হালকাতার মাধ্যমে সেটা উঠে আসে। এটা খবর দেখাচ্ছে র্যালির পর র্যালি, কি দরকার এত সময় নষ্ট করে? কি দরকার আমাদের এত মাথার ঘাম পায়ে ফেলে রোদে? অনেকে যে কিন্তু হিট স্ট্রোকে ভুগছে এভাবে র্যালি করে, যে অনেকে কিন্তু অসুস্থ হয়ে পড়ছে, তা সত্ত্বেও কিন্তু তারা এটার জন্য বেরিয়ে আসছে। কিছু আমরা র্যালিতে এসছি, আহারে মানে একটা নিজেকে এই জন্য কেমন একটা খুব র্যালিতে অংশ নিয়ে বেশি সংস্কৃতি, একদম আমি খুব সংস্কৃতিকে ধারণ করছি, কিন্তু সংস্কৃতির কি কোনো এই যে পহেলা বৈশাখ পালিত হচ্ছে তার ছিটে ফোঁটাও কি এখানে আছে? যদি সেই সংস্কৃতিটাকে আমাদের ধারণ করতে হতো তাহলে অনলি শুধু সেই পান্তা ভাত আর কাঁচামরিচ, এর সাথে আর কোনো তরকারি আসবে না। আমি মনে করি যে এই যে উপঢৌকের যা আছে এটা আমি দেই না, আমার যে সেই প্রান্তিক মানুষদের মাঝে যে আমি তাদেরকে বিতরণ করি না, তাদেরকে নিয়ে খাই না, তাহলে আমি মনে করি না যে পহেলা বৈশাখের উপাখ্যান পরম্পরায় সেটা এগিয়ে যেতে যেতে একদম অনেক ডেভেলপ একটা কালচারে পরিণত হয়েছে। এটা কিন্তু না, আমি মনে করি যে আমার সেই প্রান্তিক পহেলা বৈশাখটাকে ধ্বংস করা হয়েছে, এবং মাঝখানে এক ধরনের মানে
হজবরলা অবস্থা তৈরি এবং এতে করে কি হচ্ছে একটা কিছু লোক খুব সুবিধাবাদী হয়ে যাচ্ছে, কিছু লোক ব্যবসার একটা প্রজেক্ট খুঁজে পেয়েছে, কিছু লোক তাদের হামবড়া ভাবের একটা জায়গায় স্থান করে নিয়েছে। তো আমি মনে করি যে এটা তো না, পয়লা বৈশাখ মানে এটা না। পয়লা বৈশাখ মানে যে শুধু শহর কেন্দ্রিক হয়ে এরকম পোশাক পরিচ্ছদ ডালা কুলা আমি সেই গ্রামে নিয়ে যাই, আমি তাদেরকে নিয়ে করি, আমি তাদের সাথে এটা একত্রিত। জি ধন্যবাদ মাহবুবুল্লাহ, কি চমৎকার বলেছেন আপনি। প্রান্তিক মানুষের সাথে পয়লা বৈশাখের যে সম্পর্ক আর এই শহরের কর্পোরেট কালচারে যে পয়লা বৈশাখ বা নববর্ষ পালিত হচ্ছে সে সম্পর্কে আপনার আলোচনা থেকে আসলে বেশ চমৎকার কথা ফুটে উঠেছে। আব্দুল আওয়াল ঠাকুর, আপনার কাছে আর একটু জানতে চাই, সেটা হচ্ছে যে আমাদের যে পয়লা বৈশাখ বা নববর্ষের যে বিষয় ছিল, হালখাতা ছিল, আসলে সেই সময় এটা যেহেতু ফসলি সন এবং ফসলের সাথে ফসল তোলার সাথে হালখাতার সাথে একটা সম্পর্ক ছিল। এখন কিন্তু ফসলের কালচারও পাল্টে গেছে অনেকটা, আপনি নিশ্চয়ই স্বীকার করবেন যে আগে যে রবি শস্য ছিল, সম্ভবত এটা রবি শস্য, শীতকালে যে ফসলটা বোনা হতো আর কার্তিক অগ্রহায়ণ মাসে সেই ফসল তোলা হতো মূলত ফাল্গুন চৈত্র এই বৈশাখের আগ মুহূর্তে এসে সেটা তোলা হতো, ছোলা হতো, মসুর হতো, বিভিন্ন রকমের ডাল, সরিষা, তিসি, এরকম নানা ধরনের ফসল এই সময় উঠত, গম। কিন্তু এখন তো বাংলাদেশের এই কৃষির যে কালচারটা, সেই কালচারটাই কিন্তু পরিবর্তন হয়ে গেছে। যেমন এখন একেবারেই পৌষ মাসের আগে ভাগে শীতকালের ফসল উঠে যায়, এরপরেই পৌষ মাসের মাঝামাঝি বা মাঘ মাসের দিক থেকে নতুন করে এক রকমের ফসল ফলন হয়, সেটা আপনার যে ধানটা এখন বোরো ধানটা, এই বোরো ধান কিন্তু ওঠে এই যে আর কিছুদিন পরেই এই ধান ওঠা শুরু হবে। তার মানে পয়লা বৈশাখে এসে যে হালখাতাটা খুলতে পারতো, চৈত্রের শেষে এসে বা চৈত্রের ভেতরে ফসল তোলার যে কাজটা শেষ করলো, এইটা বেচাকেনা করে সারা বছরের বা সারা মৌসুমের বাকি বকেয়া মিটমাট করার একটা প্রশ্ন ছিল। এখন কিন্তু ফসলের কালচারটাই পাল্টে গেছে, তাহলে এখন ওইটা কিভাবে রিলেট করা সম্ভব? আপনার কাছে প্রশ্ন ছিল, যদি আপনি আলোচনা শুরু করেন। দেখুন, বন্যেরা বন্যে সুন্দর, শিশু সুন্দর মাতৃকুররে। আমরা আজকের যে আলোচনাটা করছি, এই আলোচনাটা কিন্তু আমরা এই প্রেক্ষাপটের বাইরে নিয়ে এসেছি বাস্তবতায়। কেন নিয়ে আসছি? যে কথাটা দিয়ে আমরা শুরু করেছিলাম, কৃষি, ফসল, কৃষক, জীবনযাপন, এই ফ্রেমের মধ্যে যদি আপনি পহেলা বৈশাখ বা নববর্ষকে আটকান, একটা ফ্রেমবন্দি করেন, তাহলে আপনার সামনে চিত্রটা কি আসবে? তাহলে আপনাকে ভাবতে হবে নববর্ষের স্লোগানটা কি। আপনি আজকে যে আরবানাইজেশন করছেন, নগরায়ন করছেন, কৃষি জমি বিলুপ্ত করছেন, কৃষকের জীবনযাপনের প্রতি অনীহা প্রকাশ করছেন, কৃষককে ঘৃণা করছেন, কৃষি জীবনযাপনের প্রতি আপনার যে অনীহা, এই বোধটা নববর্ষের সাথে সাংঘর্ষিক। কৃষি হচ্ছে আমাদের আদি সভ্যতার মূল ভিত্তি। মেসোপটেমিয়ান সভ্যতার সূত্র ধরে যে এখানে হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতার যে মূল ভিত্তি, তার 4টি মৌলিক পেশার একটি হচ্ছে কৃষি। তাহলে সেই বিবেচনায় এই নববর্ষের সাথে সম্পর্ক রয়েছে আমাদের আদি মানুষদের, যারা আক্রান্ত হয়েছিল আর্যদের দ্বারা এবং পরবর্তীকালে ব্রিটিশদের দ্বারা। নানান পরিবর্তনের মধ্য দিয়েই হলেও আমাদের কৃষি টিকে আছে। যে কৃষক এই কৃষি টিকিয়ে রেখেছে, যেই কৃষক এই পান্তা ভাত খায়, যেই কৃষকের জীবনাচরের নববর্ষের আলাদা কোনো চরিত্র নাই, গত দিনের মতোই আজকে সে পান্তা ভাত খেয়েছে এবং আগামী দিনও খাবে, সেখানে কোনো উৎসবের আয়োজন নেই। অর্থাৎ এটি তার জীবন আচারের অংশ, জীবন যাপনের অংশ এবং যাপিত জীবনের চর্চিত মূল্যবোধের একটি বহিঃপ্রকাশ। সে কিন্তু সকালবেলা কৃষকের জমিতে যাবার আগে ফজরের নামাজ পড়ে, আবার জমি শেষ করে এসে সেজদায় পড়ে যাতে তার ফসল ভালো হয়। তাহলে তার জীবনের চর্চিত এই বোধের সাথে আমাদের সামগ্রিক মূল্যবোধের যে সম্পর্ক রয়েছে, সেই মূল্যবোধের সাথে আমরা যে কর্পোরেট আলোচনা করছি তা হচ্ছে সাংঘর্ষিক। সাংঘর্ষিক এই কারণে যে এই শোভাযাত্রা, এই মঙ্গল যাত্রা, এই আলোচনা যেটা আমরা করি, এটি হচ্ছে আরোপিত। এটি হচ্ছে ইয়াং বেঙ্গল অ্যাসোসিয়েশনের যে নিজেরকে সম্মানিত বানানোর জন্য যারা পিতাকে গালি দেয়, তাদের
কৃষ্টি, তাদের কালচার, এটা আমাদের অরিজিনাল কালচার নয়। আমাদের অরিজিনাল কালচারের মধ্যে পিতা পুত্রের মধ্যে যে সম্পর্ক আছে, সামাজিক মূল্যবোধের সম্পর্ক আছে, মার সাথে শিশুর যে সম্পর্ক আছে, এই সম্পর্কটাকে আঁকড়ে রেখেছে আমাদের জীবনবোধের মধ্যে, এবং এটি হচ্ছে কৃষিকেন্দ্রিক। তাহলে আমরা নববর্ষের মধ্যে যে কৃষিকেন্দ্রিকতাকে বাদ দিচ্ছি, তার মানে হলো আমরা নববর্ষকে অন্য রূপে দেখতে চাচ্ছি, যেই রূপটা হচ্ছে এর সাথে সাংঘর্ষিক। এবং সাংঘর্ষিক বলেই কিন্তু এই যে কর্পোরেট বিজনেস, এই যে লক্ষ লক্ষ কোটি টাকা ব্যবসা, যার সাথে কৃষকের কোনো সম্পর্ক নাই। আপনি যদি কোনো কৃষককে জিজ্ঞেস করেন যে তুমি কি রমনার বটমূলে নববর্ষ পালন দেখেছো, তাহলে সেখানে কি জবাব দেবে? যে ভাই এটা কি বলতেছেন তো বুঝতেছি না, ওখানে বান্দাবাদ খায়, তা আমার লোকে খান। ওখানে যে পয়সাটা খরচ করেন আমার দেন না, আমি এটা লাঙলের ফলা কিনি। যে পয়সাটা দিয়ে আপনি ধুতি কিনতেছেন, পাঞ্জাবি কিনতেছেন, এই পয়সাটা আমার দেন না, আমার সন্তানরা একটা পরনের ল্যাঙ্গট দেই। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করছেন, দ্যাট ইজ ফর ফালতু। এই যে ফালতু কালচার, এই ফালতু কালচারের ব্যাপারটা কিন্তু আমাদের জাতীয় জীবনে আছে। কোথায় আছে সুনির্দিষ্টভাবে যদি আমি বলি, তাহলে আপনি দেখবেন যে বাংলাদেশের গত 53 বছরের রাজনীতিতে রাজনৈতিক সংখ্যাগরিষ্ঠ দল কোনটা? জাতীয়তাবাদী দল। এটা করেছিলেন কে? জিয়াউর রহমান। জিয়াউর রহমানের জনপ্রিয়তার একটি বড় বিষয় হচ্ছে তিনি খাল কেটেছিলেন, কৃষির সাথে যুক্ত। খাল কেটেছিলেন, তিনি খালের ধারণা কোথায় পেলেন? তিনিও শিক্ষিত মানুষ, তার বাপ শিক্ষিত মানুষ, তার বাপ কলকাতা চাকরি করতেন, খুব বড় রসায়নবিদ ছিলেন। তাহলে তিনি সেনাবাহিনীতে কাজ করছেন। তার চিন্তায়, মেধায়, মননে বাংলাদেশের মানুষ উঠে এসেছিল বলেই কিন্তু তিনি খাল খনন করেছেন। আমাদের আজকের নববর্ষের প্রোগ্রামে কিন্তু এটা হতে পারতো না যে আমাদের পদ্মার পানি, আজকে আমাদের ভারত দ্বারা যে পানি আটকে রাখছে, আমরা একটা বিকল্প বাঁধের প্রতিশ্রুতি নেই। আমরা 53টা নদীর পানি পাই না, আমরা এখানে নতুন বাঁধের তৈরি করি। এটা হতে পারতো নববর্ষের এই বর্ষের আমাদের স্লোগান। আমাদের স্লোগান হতে পারতো আধিপত্যবাদের বিরুদ্ধে কৃষককে রক্ষা করা। আজকে মরছে আমরা কিন্তু দেখছি না। আমরা অনেক কথা বলছি, এই যে গত 17 বছরে কে মরেছে? কৃষক মরেছে। কারণ তার প্রতিবাদের ভাষা নাই, সে চাষের উপাদান পায় না, সে অত্যাচারের প্রতিবাদ করতে পারে না, পুলিশের নির্যাতনের বিরুদ্ধে সে কথা বলতে পারে না, সে মরেছে। গত 17 বছরে যত না আমি মরেছি, তার থেকে বেশি আমার কৃষক মরেছে। তাহলে এই যে ফেসিবাদ বিরোধী আমরা কথা বলি, তাহলে ফেসিবাদ বিরোধী কথাটা তো বলছিল কৃষক বাঁচাও আন্দোলন। এই কৃষক বাঁচাও আন্দোলনটাই কিন্তু করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আর সে কারণেই কিন্তু জিয়াউর রহমান জনপ্রিয়। আজও যদি জিয়াউর রহমান জীবিত থাকতেন, তাহলে একটা নতুন বাংলাদেশ আসতো। তার আমলে নববর্ষ পালিত হয়েছে, আমি হিসাবগুলো মিলান, তার আমলে যে নববর্ষ পালিত হয়েছে তিনি কাউকে নিষেধ করেন নাই, কিন্তু তিনি খাল কেটেছিলেন। আজকে তার সেই খাল কাটা কর্মসূচি মানে কি? পানি চাই। তো পানি হচ্ছে জীবন। তো আজকে কৃষির জন্য কি প্রয়োজন? জীবন। কৃষকের জন্য পানি প্রয়োজন। আজকে বিভিন্ন প্রজেক্ট হচ্ছে না পানির জন্য, আর আপনি শহরে বসে আনন্দ করছেন যে যে ফসলের সাথে সম্পর্ক হচ্ছে নববর্ষের, যে ফসলের সাথে সম্পর্ক হচ্ছে আপনার জীবনের, যে ফসলের সাথে সম্পর্ক হচ্ছে আপনার ভালোবাসার, যে ফসলের সাথে সম্পর্ক আপনার পরিবার, আপনার রাষ্ট্রের অস্তিত্বের। বাংলাদেশের কৃষি না বাঁচলে রাষ্ট্র বাঁচবে না। যত কথাই আপনি বলেন, এই জনসংখ্যাধিক্য দেশে যদি খাওয়াইয়া লোক বাঁচাতে না পারেন, তাহলে আমদানি করে দেশ বাঁচাতে পারবেন না। আজকে ভারত আপনার জন্য থ্রেট কেন? কারণ সে জানে সে আপনি তার থেকে আমদানি করেন। আমদানি নির্ভরতা কমিয়ে যদি অন্তত দিনে একবেলা ভাত খাওয়াতে হয়, তাহলে আপনাকে কৃষকের কাছে যেতে হবে, কৃষকের জীবন মান উন্নত করতে হবে। তাহলে নববর্ষের মূল স্লোগানটা হতো, আজকে আমাদের জাতীয়বাদী যদি চেতনা থাকতো, দেশপ্রেমিক চেতনায় যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারতাম, কোনটা ধার্মিক কোনটা অধার্মিক সে আলোচনা আরো পরে। মূল কথা, হিন্দুরা ওরা মুসলিম বলো, জিজ্ঞাসী কোনজন, কান্ডারি বলো, ডুবিছে তরি সন্তান মোর মার। আরো বলেছেন মসজিদ মন্দিরে কে দেয় তালা? আল্লাহ কি মানুষ সৃষ্টি করেছেন? এই মানুষকে মানুষের জন্যই জীবনবোধ। আপনার কাছ থেকে আমরা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা পেয়েছি। এই আলোচনা রেশ ধরে মাহবুবুল্লাহ কি আপনার কাছে একটু জানতে চাই, এবং আমরা খুব সংক্ষেপে আলোচনা শেষ করব। আমাদের একেবারে শেষ পর্যায়ে রয়েছি। সেটি হচ্ছে যে এই যে জীবনবোধ এবং কৃষির সাথে যে আমাদের সংস্কৃতি, আমাদের অস্তিত্ব, জাতিসত্তার টিকে থাকার লড়াই, টিকে থাকার প্রশ্ন রয়েছে, এর সাথে আমাদের নববর্ষের চেতনাও জড়িত। অর্থাৎ পহেলা বৈশাখ, চৈত্র সংক্রান্তি, এই সমস্ত সব কিছুই জড়িত। এই জায়গায় আমাদের ফিরে যাওয়ার উপায়টা কি?
খুব সংক্ষেপে যদি আমরা শেষ করি। ধন্যবাদ। এই পহেলা বৈশাখ কিংবা চৈত্র সংক্রান্ত যে আমাদের কৃষক, সব কিছুর মূল হচ্ছে আমাদের কৃষি জমি এবং কৃষক। কেন সেই আমাদের উর্বর কৃষি জমিগুলো অনুর্বর হলো, সেই অনুর্বরের পিছনের কারণগুলো খুঁজে তুলে ধরতে হবে। এটাকে দূষিত করা হচ্ছে কলকারখানার বর্জ্য, পরিবেশ, গাছ কেটে তাকে একদম নগরায়ন, শিল্পায়ন, পলিথিন যথেষ্ট প্রভাব ফেলেছে কৃষি জমির উপর। হ্যাঁ, তো যেমন জলবদ্ধতা সৃষ্টি হয়েছে বিভিন্ন কারণে নদী নালা খালগুলোতে। আগে যেমন পলি পড়তো, পলির স্তরটা পানি যখন উঠে যেত, বন্যার আভাস আসতো, পানিটা উপরে উঠে জমিগুলো কিন্তু ওই পলল দ্বারা উর্বর হতো। তখন কিন্তু সার দিতে হতো না, তখন ওই পললেই কিন্তু সারটা ছিল। আমরা কৃষকদেরকে দেখেছি সেই ছোটোবেলায় হাল চাষ করেই তারা ফসল বুনে দিয়েছে এবং কোনো সার লাগেনি, সেখানে আলটিমেটলি ফসল হয়ে গেছে, ভালো ফসল হয়েছে। এখন কেন হচ্ছে না? এর পিছনে হচ্ছে যে পরিকল্পিত নগরায়ন, পরিকল্পিত আপনার যে কলকারখানা, যে দূষিত পদার্থ বর্জ্যগুলো যে নির্দিষ্ট একটা জায়গায় না রেখে সেটাকে, যেমন বুড়িগঙ্গাকে দূষিত করা হয়েছে। আজকে পহেলা বৈশাখে এত অর্থ না খরচ করে, এই যে র্যালি, এত শ্রম ব্যয় না করে, যেমন রাস্তায় না নেমে আজকে সিদ্ধান্তই না নিয়ে নিত সরকার যে আমরা চলো যাই সবাই বুড়িগঙ্গার পাড়ে যাই, বুড়িগঙ্গাকে আমরা দূষণমুক্ত করি, বুড়িগঙ্গার পাড়ে যেন আর কেউ কোনো বর্জ্য ফেলাইতে না পারে। এটাও কিন্তু সেই হ্যাঁ নদীকে, এটা কিন্তু আমার সেই বৈশাখ কিংবা কালচারের সাথে এটা আমার চলে এসেছে। তখন নদী বাঁচলে কৃষক বাঁচবে, নদীতে বাঁচলে মাছ পাবে মানুষ, আমিষের চাহিদাটা পূর্ণ হবে। তো আমরা সেগুলো কিন্তু নষ্ট করে ফেলছি। মানে আমাদের যেখানে ন্যাচারাল যে খাবারগুলো তৈরি হতো, সেই ন্যাচারাল খাবারগুলোকে আমরা বর্জ্য দিয়ে ভরে ফেলে আমরা কৃত্রিম উপায়ে কিন্তু মাছ চাষ, দূষিত পরিবেশ, দূষিত, সম্পূর্ণ একটা দূষিত পরিবেশ। এবং আমি সেই বারবার করে বলবো যে চৈত্র সংক্রান্তি দেখেন হিন্দুরা আজ অষ্টব্যঞ্জন, মানে অষ্টব্যঞ্জন রেঁধেছে তারা, 8 প্রকারের সবজি তারা রেঁধেছে। এই 8 প্রকারের সবজির ভিতরে কিন্তু এই পহেলা বৈশাখের মূল তথ্য কথা আছে তাদের কালচারের ভিতরে। হ্যাঁ হ্যাঁ, তা এখন এই 8 প্রকারের শাক সবজি তারা কোথায় পাবে? যদি কৃষক যদি এটা তৈরি করতে না পারে, সৃষ্টি করতে না পারে, তাহলে সেই সবজিগুলো তারা কোথা থেকে পাবে? তো এখানে কৃষক মার খাচ্ছে, কৃষক মরে যাচ্ছে, আর আমাদের এই সবজিগুলো কিন্তু দাম কি দাম, আমরা কিনে খেতে পারছি না, তার কারণ এগুলোর পর্যাপ্ততা নেই, এগুলো চাষ হচ্ছে না। আর কৃষকদের কাছে জিজ্ঞেস করলে এত দাম কেন? ফসল হয় না, ফসল হচ্ছেই না। আপনি খেজুরি গুড়ের কথা চিন্তা করেন, রসের কথা, কার বাড়িতে খেজুর গাছ ছিল না, কার বাড়িতে গুড় নেই, নেই, কিছুই নেই। তাহলে প্রত্যেকটা পর্যায়ে কিন্তু কৃষিখাত এভাবে মার খেয়েছে শহরের সভ্যতার কাছে। আমি মনে করি এই শহরের সভ্যতাকে এত প্রাধান্য না দিয়ে আমার সেই গ্রামের যে সভ্যতা আছে সেটিকে বাঁচিয়ে রাখা প্রত্যেক সরকারেরই উচিত, প্রত্যেক সরকারেরই কর্তব্য। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ মাহবুবা লাগি, ধন্যবাদ আব্দুল আল ঠাকুর। দর্শক, আমরা আলোচনা শেষ করব। আজকের আলোচনা থেকে যে কথা পরিষ্কার হয়েছে সেটি হচ্ছে যে এই নববর্ষ, এই পহেলা বৈশাখ, এই উৎসাহ, উদ্দীপনা, উচ্ছ্বাস এবং আজকের যে অনুষ্ঠান, সমস্ত সব কিছুর পেছনে, সমস্ত সব কিছুর মূলে রয়েছে কৃষি, গ্রামের প্রান্তিক মানুষের সম্পৃক্ততা। আমরা যদি সত্যিকার অর্থে পহেলা বৈশাখ এবং নববর্ষের এই অনুষ্ঠানকে সার্বজনীন করে তুলতে চাই, তাহলে আমাদেরকে সেই প্রান্তিক মানুষের কাছে যেতে হবে, প্রান্তিক সংস্কৃতি এবং কৃষির কাছে ফিরে যেতে হবে। কৃষি এবং প্রান্তিক মানুষের যে সম্পর্ক, সেই সম্পর্ককে আজকে অনেক বেশি শক্তিশালী করে তুলতে হবে। এই জন্য নিশ্চয়ই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দরকার, রাষ্ট্রীয় সিদ্ধান্ত দরকার। আমরা আশা করি এ বিষয়ে রাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চয়ই গুরুত্ব দেওয়া হবে। দর্শক, আলোচনা শেষ করব। আবারও আপনাদের সবাইকে নববর্ষের শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।